আমাদের প্রথম ইউনিটেরটা শেষ হয়ে এবার দ্বিতীয় ইউনিট আমরা শুরু করব। দ্বিতীয় ইউনিটটা কি? দ্বিতীয় ইউনিটটার নাম জেনেটিক্স ও ইভলিউশন। জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন। এই জেনেটিক্স আর ইভলিউশন এই দ্বিতীয় ইউনিটটার মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আলাদা আলাদা করে দেওয়া আছে। প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটার নাম হচ্ছে হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন, বংশগতি এবং প্রকরণ। তারপরে আছে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স, ঠিক আছে, বংশগতির যে মানে জেনেটিক তত্ত্বগুলো আছে, মলিকিউলার লেভেলের জেনেটিক্সটা আছে এখানে। আর ইভলিউশন এবং ইভলিউশনের মেকানিজমটা দেওয়া আছে। এর মধ্যে জেনেটিক্সে প্রথমেই আমরা পড়ব বংশগতি ও প্রকরণ। এবার আমাদের প্রথম কথাটা হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স জিনিসটা কি? জেনেটিক্স বা জিনতত্ত্ব যেটা, সেই জিনতত্ত্ব বা জেনেটিক্স হচ্ছে জীববিদ্যার বা জীববিজ্ঞানের একটা শাখা, যেই শাখাটা ডিল করে হেরিডিটি এবং ভ্যারিয়েশন। একটা জীববিদ্যার একটা শাখা যেটার মধ্যে হেরিডিটি এবং ভ্যারিয়েশন নিয়ে আলোচনা করা হয়, বা এই শাখাটা হেরিডিটি এবং ভ্যারিয়েশন, বংশগতি এবং প্রকরণ এই বিষয়গুলোকে ডিল করে। ঠিক আছে। জেনেটিক্স শব্দটা উইলিয়াম ব্যাটেসন প্রথম বলেছিলেন 1906 খ্রিস্টাব্দে। জেনেটিক্স শব্দটা উইলিয়াম ব্যাটেসন প্রথম 1906 খ্রিস্টাব্দে বলেছিলেন। এটি গ্রিক শব্দ জেনেসিস থেকে এসছে। জেনেসিস কথার অর্থ টু গ্রো। ঠিক আছে। এবার জেনেটিক্সের জিনিসটা কি আমরা একটু জানলাম। এবার জেনেটিক্সের ভেতরেই জেনেটিক্সই এই বিষয়গুলোকে ডিল করে, হেরিডিটি এবং ভ্যারিয়েশন। এবার হেরিডিটি বা ভ্যারিয়েশন জানতে গেলে আমাদের প্রথমে আমরা আগের চ্যাপ্টারেই পড়ে নিয়েছি রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন আমরা আসেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন পড়েছি। আমরা কি দেখি, একটা হাতির যখন রিপ্রোডাকশন হয়, সে একটা ছোট্ট বাচ্চা হাতির জন্ম দেয়। আবার একটা আম গাছের থেকে, মানে আম গাছের আঠি লাগালে আম গাছ হচ্ছে, মানুষের থেকে মানুষেরই সন্তানের জন্ম হচ্ছে। এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন যে আমরা পড়েছি, এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় আমরা কি পড়েছি না, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউজ করছে। এই মেল গ্যামেটটা এবং ফিমেল গ্যামেটটা আসে কোথা থেকে? মেল গ্যামেট ফাদারের থেকে আসে স্পার্ম, আর মাদারের থেকে আসছে ওভাম, এবং এই দুটো ফিউজ করে হচ্ছে জাইগোট। এই জাইগোটটা আস্তে আস্তে বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে সেখান থেকে নতুন জীব সৃষ্টি করছে। সেটা মানুষ হতে পারে, কুকুর, বিড়াল, যাই হতে পারে, কিন্তু নতুন জীব সৃষ্টি করছে। এবার এই যখন মাদার এবং ফাদার, মানে প্যাটার্নাল এবং ম্যাটার্নাল যে দুটো গ্যামেট ফিউজ করে নতুন যে জাইগোট ফর্মেশন হয়, তার মধ্যে আমরা কি দেখি, কিছু বৈশিষ্ট্য মায়ের, কিছু বৈশিষ্ট্য বাবার থাকতে পারে। যেমন আমরা কাউকে কাউকে বলি, তোকে এই তো দেখতে বাবার মতো, বা তোর ভাইকে দেখতে মায়ের মতো, এই যে এই জিনিসগুলো বলি, তাহলে আমরা কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য বাবা বা মায়ের থেকে পেয়ে আসি। এটা মানুষের ক্ষেত্রে এবং অন্যান্য গাছের ক্ষেত্রে। তুমি আম গাছের আঠি লাগালে তো তেঁতুল গাছ হবে না, আম গাছই হবে। তাহলে হুবহু পিতা মাতার মতো একই প্রাণী সৃষ্টি হয়, কিন্তু তার মধ্যে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আলাদাও থাকে। এবার এই বিষয় নিয়ে বলতে গেলে আমরা প্রথমে বংশগতি কি জেনে নেব। বংশগতি হচ্ছে বিভিন্ন দৈহিক, চারিত্রিক এবং জিনগত বৈশিষ্ট্য, এক বা একাধিক গুণাবলী কোনো জীবের মধ্যে থাকে। সেই গুণাবলীটা সেই জীবের মধ্যেকার ক্রোমোজোমে অবস্থিত বিভিন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই যে বিভিন্ন দৈহিক, চারিত্রিক এবং জিনগত বৈশিষ্ট্য ও গুণাবলী,
ঠিক আছে, জনু থেকে মানে প্যারেন্টাল জেনারেশন থেকে, ম্যাটারনাল জেনারেশন থেকে যদি অফস্প্রিং এর মধ্যে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। তাহলে বিভিন্ন দৈহিক, চারিত্রিক এবং জিনগত বৈশিষ্ট্য যখন সেক্সুয়াল রিপ্রোডাকশনের গ্যামেট গঠনের মাধ্যমে, গ্যামেট বা জননকোষের মাধ্যমে এটা প্যাটার্নাল জেনারেশন বা জনিত্রী জনু থেকে অফস্প্রিং এর মধ্যে সঞ্চারিত হয় তাকে বলা হচ্ছে বংশগতি। তাকে বলা হচ্ছে বংশগতি বা হেরিডিটি। ঠিক আছে, তাকে বলা হচ্ছে বংশগতি বা হেরিডিটি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ভ্যারিয়েশন। ভ্যারিয়েশনটা কি? ভ্যারিয়েশনটা হচ্ছে কোনো প্রাণী বা উদ্ভিদ তার পিতামাতার কিছু বৈশিষ্ট্য অবশ্যই মানে গ্রহণ করে বা পায়, কিন্তু হুবহু একই রকম হয় না। দুটো ইন্ডিভিজুয়াল, সেটা মানুষ হোক কোনো পশু হোক, তারা দুটো ইন্ডিভিজুয়াল হুবহু একই রকম হয় না। যদি সিবলিংও হয়, মানে একই মা বাবার থেকে তৈরি হওয়া ছেলে মেয়ে, মানে একই মানে ভাই বোন, সিবলিং মানে ভাই বোন, সিবলিংও হয়, তারাও কিন্তু হুবহু একই রকম হয় না। শুধুমাত্র যারা আইডেন্টিক্যাল টুইনস তারা ছাড়া বাকি কোনো ইন্ডিভিজুয়াল পৃথিবীতে একই রকম বৈশিষ্ট্যের হয় না। এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য, বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেটাকে বলা হচ্ছে ভ্যারিয়েশন বা প্রকরণ। এক একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে এক একটা জিনগত, চারিত্রিক, দৈহিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তাকে বলা হচ্ছে ভ্যারিয়েশন বা প্রকরণ। মানে দুই ভাই বোন, একজনের দেখা যাচ্ছে কার্লি হেয়ার, একজনের হেয়ারটা স্ট্রেট, বা আরো অন্যান্য, একদম দু ভাই বোন কি একদম একই রকম দেখতে হয়? কিছুতেই হয় না। কিছু চারিত্রিক এবং কিছু দৈহিক বৈশিষ্ট্যর পার্থক্য থাকে, হুবহু একই হয় না, শুধু আইডেন্টিক্যাল টুইনস ছাড়া। সেটাকে বলছে ভ্যারিয়েশন। এবার আমরা প্রথমে ভ্যারিয়েশন যখনই বলবো, ভ্যারিয়েশনটা কিন্তু আমরা সেম স্পিসিসের মধ্যে বলবো, এমন সেম স্পিসিস। যেমন আমরা কিন্তু কখনো একটা মানুষের সাথে বিড়ালের বলবো না যে মানুষটা বিড়ালটার এই পার্থক্য রয়েছে। আমরা যখন ভ্যারিয়েশন করব একই স্পিসিস, মানে একটা বিড়ালের সঙ্গে আরেকটা বিড়ালের করব, একটা মানুষের সাথে আরেকটা মানুষের করব, তাহলে দুটো জেনেটিক ডিফারেন্স যখনই করব, সেটা মানে জিনগত কোনো বৈশিষ্ট্যের পার্থক্য আছে, সেটা একই স্পিসিসের মধ্যে হতে হবে। মানে একই স্পিসিসের মধ্যে জিনগত ডিফারেন্সের জন্য যে দৈহিক, চারিত্রিক বিভিন্ন পার্থক্য লক্ষ্য করা যায়, তাকে বলা হয় প্রকরণ বা ভেদ বা ভ্যারিয়েশন। ঠিক আছে, এবার আমরা এই যে মানে বংশগতি বিদ্যার যে নিয়ে বিভিন্ন কাজ করেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রেগর জন মেন্ডেল। উনি একজন অস্ট্রীয় ধর্মযাজক ছিলেন, এখন যেটা চেকোস্লোভাকিয়াতে অবস্থিত। তার জন্য মেন্ডেলকে ফাদার অফ জেনেটিক্স বলা হয়, সুপ্রজনন বিদ্যার জনক বলা হয়, ফাদার অফ জেনেটিক্স বলা হয়। তিনি মটর গাছ নিয়ে কাজ করে বিভিন্ন মানে সূত্র আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এখন আমরা সেটা একটু জেনে নেব। এই গ্রেগর জন মেন্ডেল অস্ট্রিয়াতে 1822 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এখন সেটা বর্তমানে চেকোস্লোভাকিয়ার অন্তর্গত। এবার ওনাদের অর্থনৈতিকভাবে সেরকম কিছু অবস্থা ভালো ছিল না, তাদের কিছু ফার্মে কাজ তারা ছোট থেকেই তিনি করতেন, সুতরাং তার ফার্ম, গাছপালা, প্ল্যান্টেশন, অ্যানিম্যাল হাজবেন্ডারি এগুলো নিয়ে আগ্রহ বরাবর ছিল। এরপরে উনি 1956 থেকে 63 খ্রিস্টাব্দের মধ্যে
মটর গাছ, যার সায়েন্টিফিক নেম হচ্ছে পাইসাম স্যাটাইভাম, এই মটর গাছের 7টি আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে কতগুলো সূত্র দিয়েছিলেন। কি কি সূত্র দিয়েছিলেন আমরা সেগুলো পরে ডিটেলসে পড়বো, এখন নামগুলো শুধু বলে যাচ্ছি। এক হচ্ছে পৃথকী ভবনের সূত্র, ল অফ সেগ্রেগেশন। আরেকটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই সূত্রগুলো উনি দিয়েছিলেন। ঠিক আছে, এরপরে উনি এই গবেষণালব্ধ যে ফলাফলগুলো, এই গবেষণালব্ধ ফলাফলগুলি একটি জার্মান পত্রিকায় অনুবাদ হয়েছিল, পাবলিশড হয়েছিল। কিন্তু তিনি তার জীবদ্দশায় তার এই আবিষ্কার বা তার এই গবেষণালব্ধ যে ফলাফল সেই নিয়ে কোনো রিকগনাইজেশন পায়নি। এরপরে 1984 খ্রিস্টাব্দে তিনি কিডনির সমস্যাজনিত কারণে মারা যান। ততদিন পর্যন্ত তার গবেষণালব্ধ যে পরীক্ষালব্ধ গবেষণালব্ধ যে ফলাফল সেগুলো সেরকম রিকগনাইজেশন পায়নি। এরপরে তার মৃত্যু হয়ে যায় প্রায় 35 বছর ধরে, এগুলো অপ্রকাশিত এবং অবহেলিতই থেকে গেছিল। এরপরে 1900 খ্রিস্টাব্দের পরে আরো কিছুজন সায়েন্টিস্ট, দ্য ভ্রিস, করেন্স, এরা দু তিনজন সায়েন্টিস্ট এই মেন্ডেলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ওপর ভিত্তি করে আবার বিভিন্ন গবেষণা করে এই মেন্ডেলের সিদ্ধান্তগুলো পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন এবং বংশগতিবিদ্যার আরও অগ্রগতি ঘটিয়েছিলেন। হুগো দ্য ভ্রিস আর করেন্স এরা আরও অগ্রগতি ঘটিয়েছিলেন। তার এই যে গবেষণালব্ধ ফল তার আবার পুনঃপ্রতিষ্ঠিত করে নিয়ে তাদের আরও কিছু গবেষণা করে এই সুপ্রজনন বিদ্যার বা বংশগতিবিদ্যার অগ্রগতি ঘটিয়েছিলেন। এটা বংশগতির একটা হিস্টোরিক্যাল দিক, কিভাবে এসেছে। এরপরে আমরা যখন বংশগতিবিদ্যাটা ডিটেলসে পড়ব তখন আমাদের কিছু কিছু টার্মিনোলজি জানতে হবে। এই টার্মিনোলজিগুলো যদি না জানা হয় তাহলে পরবর্তীকালে আমাদের বোঝার ক্ষেত্রে অসুবিধা হবে। আমরা প্রথম যে টার্মিনোলজি পড়ব সেটা হচ্ছে জিনোম আর সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম। এবার আমরা জিনোম বা হোমোলোগাস ক্রোমোজোম জানতে গেলে আবার সেই রিপ্রোডাকশনে চলে যেতে হবে। আমরা যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখছি তখন একটা জাইগোট ফরমেশনের জন্য আমরা ফাদারের থেকে কি পাচ্ছি, স্পার্ম, আর মাদারের থেকে পাচ্ছি ওভাম। আমরা জানি মানুষের ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া, 46টা। তার মধ্যে এই স্পার্ম বা ওভাম যে তৈরি হয় স্পার্মাটোজেনেসিস এবং উজেনেসিসের ফলে, সেটা মিওসিসের প্রোডাক্ট। সুতরাং এটা হবে হ্যাপ্লয়েড। এটা যদি হ্যাপ্লয়েড না হয়ে ডিপ্লয়েড হতো, মানে ফাদার্সের 46টা ক্রোমোজোম, মাদার্সের 46টা ক্রোমোজোম যদি চলে আসতো, তাহলে দুটোর ফিউশন হয়ে জাইগোটে ক্রোমোজোম হতো 92, 46 + 46, তাহলে সেটা মানুষ হতো না। আমরা জেনে গেছি মানুষের 46টা বা 23 জোড়া ক্রোমোজোম, 22 জোড়া অটোজোম, ক্লাস 10এই তোমরা পড়ে এসেছো, আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম অ্যালোজোম, 23 জোড়া। তাহলে যদি এখান থেকে 46টা আসে আর এখান থেকে 46টা আসে, তাহলে যেটা জাইগোট হবে তার ক্রোমোজোমের সংখ্যা হবে 92, তাহলে সেটাকে মানুষ বলতে পারবো না। তাহলে আমাদের আলটিমেট যে মানুষটা তৈরি হতে হবে জাইগোট, তার ক্রোমোজোম সংখ্যা 46 হতে হবে। তার জন্য আমাদের এর আগে স্পার্মাটোজেনেসিস, উজেনেসিস মানে গ্যামেটোজেনেসিস প্রসেসের মধ্যে মিওসিস হয়। এই দুটো হচ্ছে মিওসিসের প্রোডাক্ট। এই মিওসিসের ফলে স্পার্ম থেকে প্যাটার্নাল ক্রোমোজোমের 23টা ক্রোমোজোম আসে, আর ম্যাটারনাল ক্রোমোজোমের 23টা ক্রোমোজোম আসে। এই দুটো ক্রোমোজোম এসে তৈরি করে জাইগোট
2n, এই 23টা এবং 23টা 46টা ক্রোমোজোম আসে। সুতরাং আবার ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক বা 46টা হয়ে যায়। এই যে 23টা ক্রোমোজোম, এটা যদি আমরা দেখি প্যাটার্নাল ক্রোমোজোম, এই 1 2 3 4 ধরো 5 6 এরম করে করে 23টা ক্রোমোজোম। এই একটা ক্রোমোজোম সঙ্গে কিন্তু আরেকটা ক্রোমোজোমের কোনো মিল নেই। কি কি মিল নেই? সাইজের মিল নেই, শেপের মিল নেই, জিনের সংখ্যার মিল নেই, জিনের নেচারের মিল নেই, বা সেন্ট্রোমিয়ারের অবস্থানের মিল নেই। এই ক্রোমোজোমগুলোর 23টা ক্রোমোজোম একে অপরের থেকে আলাদা, কিন্তু এটা একটা কমপ্লিট সেট। এই একটা সেট ক্রোমোজোমকে বলা হয় জিনোম। মানে এই ফাদারের থেকে যে 23টা আসছে সেটা একটা জিনোম, আর মাদারের থেকে যে 23টা আসছে সেটা একটা জিনোম। তাহলে যদি আমাদের বলে জিনোম কি, তাহলে বলবো একটা কমপ্লিট সেট, একটা কমপ্লিট সেট, একটা কমপ্লিট ক্রোমোজোমের সেট হচ্ছে জিনোম। আর জাইগোটের মধ্যে কি থাকছে? জাইগোটের মধ্যে দুটি সেট জিনোম থাকছে, একটা প্যাটার্নাল সেট, একটা ম্যাটার্নাল সেট। একটা বাবার থেকে আসে, বাবার সেট থেকে, একটা মায়ের থেকে মাদার সেট থেকে আসে। তাহলে জাইগোট যেটা তৈরি হচ্ছে সেটার মধ্যে দুটো সেট জিনোম থাকছে, আর এটা প্যাটার্নাল থেকে একটা সেট আসছে, ম্যাটার্নাল থেকে একটা সেট আসছে। তাহলে একটা কমপ্লিট সেট ক্রোমোজোমের সেটকে বলা হচ্ছে জিনোম। ঠিক আছে, এই প্রসঙ্গে আমরা একটু আগে বললাম দুটো জিনিস, যে মিওসিসের প্রোডাক্ট, তাই হ্যাপ্লয়েড N আর N, আর এটা 2n ডিপ্লয়েড। এবার হ্যাপ্লয়েড কি? হ্যাপ্লয়েড আমরা সোজা ভাষায় বলতে পারি একটা জিনোম। এই পুরো একটা জিনোম হলো হ্যাপ্লয়েড, একটা পুরো সেট জিনোম হচ্ছে হ্যাপ্লয়েড। আর যখনই দুটো মিক্স করবে দুটো জিনোম, তখন সেটা হচ্ছে ডিপ্লয়েড। একটা জিনোম মানে হ্যাপ্লয়েড, আর দুটো জিনোম সেট হচ্ছে ডিপ্লয়েড। তাহলে জিনোম, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, এই টার্মিনোলজিগুলো সম্পর্কে আমাদের আইডিয়া হলো। এবার আমরা যাব হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম কি? এবার আমাদের যখন এই স্পার্ম এবং ওভাম ফিউজ করে জাইগোট তৈরি করে, তখন এখানে বাবার 23টা ক্রোমোজোম মানে একটা পুরো সেট জিনোম আসে, আর মায়ের থেকে একটা জিনোম আসে। তার মানে আমাদের সেলের মধ্যে যে ক্রোমোজোম থাকছে তাতে একটা প্যাটার্নাল সেট থাকছে, আমরা একটা ম্যাটার্নাল সেট থাকছে, একটা প্যাটার্নাল সেট থাকছে, একটা ম্যাটার্নাল সেট থাকছে। এবার এই আমি কি বললাম, এই যে একটা সেটের মধ্যে 23টা ক্রোমোজোম আছে, এরা প্রত্যেকের থেকে আলাদা। আবার এই যে লাল দিয়ে এঁকেছি ম্যাটার্নাল সেটটা, এই যে 23টা আছে আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, এরা প্রত্যেকের থেকে আলাদা। এবার এরা যখন জাইগোটে আসে, এরা তার করসপন্ডিং সেটটা খুঁজে নেয়, সেটা কিন্তু নিজের সেট থেকে নয়। মানে এখানে তার করসপন্ডিং ক্রোমোজোম খুঁজে পাবে না, এর মধ্যে তার করসপন্ডিং ক্রোমোজোম পাবে না। এই প্যাটার্নাল সাইডের জিনোম থেকে এরা এই পাশ থেকে একটা করসপন্ডিং ক্রোমোজোম খুঁজে পাবে, পেয়ার। তাহলে এখানকার 1 নম্বরের সঙ্গে এখানকার 1 নম্বর ইকুইভ্যালেন্ট, মানে এখানকার 1 নম্বরের মধ্যে এখানকার 1 নম্বরের সঙ্গে কিন্তু এখানকার 2 নম্বর হবে না, আবার এখানকার 1 নম্বরের সঙ্গে 2 নম্বর হবে না, এখানকার 1 নম্বরের সঙ্গে এখানকার, মানে প্যাটার্নাল সেটের সঙ্গে ম্যাটার্নাল সেটের করসপন্ডেন্স করবে, পেয়ার করবে, মানে ইকুইভ্যালেন্ট হবে, একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন হবে। তাহলে এখানকার 1-এর সঙ্গে পেয়ার করবে। কেন করবে? তারা একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন হবে। কি কি বৈশিষ্ট্য এক থাকবে? তাদের ক্রোমোজোমের সাইজ এক থাকবে, শেপ এক থাকবে, সেন্ট্রোমিয়ারের অবস্থান এক থাকবে, মানে এখানে মাঝখানে সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ারটা যদি এই ক্রোমোজোমটার এখানে হয়, এই ক্রোমোজোমটারও এখানে হবে।
এই ক্রোমোজোমের মধ্যে জিনের সংখ্যা যতগুলো থাকবে, এই ক্রোমোজোমের মধ্যে জিনের সংখ্যা ততগুলো থাকবে। এই ক্রোমোজোমের জিনের নেচার যেমন হবে, এই ক্রোমোজোমের জিনের নেচার তেমন হবে। মানে এই ক্রোমোজোমটার যদি এখানে জিন থাকে সেটা হাইটের জন্য রেসপন্সিবল হয়, এখানেও ক্রোমোজোমের জিনটা হাইটের জন্য রেসপন্সিবল হবে। সেটা লম্বা বেটে যাই হোক না কেন, হাইটের জন্য রেসপন্সিবল হবে। এটা এইখানকার জিনটা যদি বডি কালারের ওপর জন্য রেসপন্সিবল হয়, এখানকার জিনটাও বডি কালারের ওপর রেসপন্সিবল হবে। এরকম প্যাটার্নাল সাইড থেকে একটা ক্রোমোজোম তার ইকুইভ্যালেন্ট ক্রোমোজোম ম্যাটার্নাল সাইড থেকে তারা পেয়ার করে। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে মায়ের থেকে একটা ক্রোমোজোম আর বাবার থেকে একটা ক্রোমোজোম, তাদের জিনের অবস্থান, সেন্ট্রোমিয়ারের অবস্থান সব কিছু এক হবে এবং তারা এসে পিতৃদেহ এবং মাতৃদেহ মানে শুক্রাণু এবং ডিম্বাণু থেকে এসে তারা একটা জাইগোটের মধ্যে হলো, তখন তারা পেয়ার করে, তারা জোড় গঠন করে। সেটাকে বলছে সমসংস্থ ক্রোমোজোম। সমসংস্থ ক্রোমোজোম মানে স্বাভাবিক একটা মানুষের যখন আমরা জাইগোট দেখব, সে এইখান থেকে একটা নিচ্ছে, এখান থেকে একটা নিচ্ছে, এখান থেকে 23টা চলে আসছে, বাবার থেকে 23টা আসছে। এই 23টা 1 নম্বর 2 নম্বরের সঙ্গে করবে না, এর একটা ক্রোমোজোম এর একটার সাথে একই ইকুইভ্যালেন্ট হবে, একই বৈশিষ্ট্য সম্পন্ন হবে এবং তারা পেয়ার করবে। এটাকে বলছে হোমোলোগাস ক্রোমোজোম। এটাকে বলছে হোমোলোগাস ক্রোমোজোম। এর পরের যে টার্মগুলো আমরা জানবো সেটা হচ্ছে জিন, অ্যালিল আর লোকাস। জিন কি? আমরা এতক্ষণ বলতে জিন যাচ্ছে, মায়ের জিন পাচ্ছে, বাবার জিন পাচ্ছে, কিন্তু জিন কি? জিন কি? এই যে হোমোলোগাস ক্রোমোজোমটা আছে, এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে কোনো ডিএনএ স্ট্র্যান্ড একটা পার্টিকুলার এরিয়াতে একটা কোনো বৈশিষ্ট্যকে প্রকাশ করে। মানে এখানকার যে ডিএনএ স্ট্র্যান্ডটা আছে সেটা হয়তো সেই মানুষটার চোখের রং, আই কালারটাকে প্রকাশ করছে। তাহলে কোন মানে একটা পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ যেটা ক্রোমোজোমের মধ্যে অবস্থিত হয়ে এমআরএনএ সংশ্লেষ করে এবং একটা পার্টিকুলার ক্যারেক্টারকে কোড করে, একটা পার্টিকুলার ক্যারেক্টারকে প্রকাশ করে বা কোড করে, তাকে বলছে জিন। তাকে বলছে জিন। ঠিক আছে। আর লোকাসটা কি? লোকাসটা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোমের বাহু দুটিতে জিন অবস্থান করে। এখানে জিন, এখানে জিনের পরপর জিনগুলো অবস্থান করে। এই সমসংস্থ ক্রোমোজোমগুলির বাহুগুলিতে জিন অবস্থান করে। যে স্থানটার মধ্যে জিনটা অবস্থিত, ওই ক্রোমাটিডের ওপর যে স্থানটার ওপর জিনটা অবস্থিত তাকে বলা হচ্ছে লোকাস। মানে সমসংস্থ ক্রোমোজোমের ক্রোমাটিডের বাহুর মধ্যে যে স্থানে জিনটা অবস্থান করে তাকে বলা হচ্ছে লোকাস। তাকে বলা হচ্ছে লোকাস। ঠিক আছে। আর অ্যালিল কি? অ্যালিল মানে বলছি এখানে একটা হোমোলোগাস ক্রোমোজোম, এটা একটু লম্বা হবে, হোমোলোগাস ক্রোমোজোম। এবার আমরা কি বললাম? জিন মানে একটা ডিএনএ সেগমেন্ট যেটা পার্টিকুলার একটা বৈশিষ্ট্য বা ট্রেটকে বা চরিত্রকে প্রকাশ করে। এবার সমসংস্থ ক্রোমোজোমের লোকাসের যে জিন আছে, জিনটা যদি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হয়, মানে এখানে কি বললাম, হোমোলোগাস ক্রোমোজোমে যদি এই জায়গাটার জিনটা এই জায়গাটার জিনটা যদি মানুষের হাইটটাকে প্রকাশ করে, তাহলে এই জায়গাটার জিনটাকেও মানুষের হাইটকে প্রকাশ করবে। কিন্তু এই জিনটা লম্বা হাইট প্রকাশ করতে পারে, এই জিনটা বেটে হাইট প্রকাশ করতে পারে। মানে দুটো জিনই একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, সেটা হচ্ছে হাইট, কিন্তু একটা লম্বা একটা বেটে। এখানে ধরো আই কালারের জিন আছে, এই দুটোই আই কালারের জন্য রেসপন্সিবল, কিন্তু এইখানকার জিনটা ব্ল্যাক আই কালারের জন্য রেসপন্সিবল, এখানকার জিনটা ব্লু নীল চোখের জন্য রেসপন্সিবল। মানে দুটোই
একই বৈশিষ্ট্য জন্য, একই ক্যারেক্টার বা ট্রেট প্রকাশ করার জন্য রেসপন্সিবল, মানে হাইট এবং আই কালার, কিন্তু দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন। মানে একটা লম্বা হাইট প্রকাশ করছে, দুটোই হাইট প্রকাশ করছে, একটা বেটে হাইট প্রকাশ করছে। ঠিক আছে, তাহলে দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিনদ্বয়কে অ্যালিল বলে। হোমোলোগাস ক্রোমোজোমে, সমসমস্ত ক্রোমোজোমে নির্দিষ্ট লোকাসে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন যে জিনদ্বয় একটা পার্টিকুলার ট্রেটকে প্রকাশ করে তাকে বলা হচ্ছে অ্যালিল। মানে দুটোই হাইটকে প্রকাশ করছে কিন্তু দুটোর বৈশিষ্ট্য আলাদা, একটা হাইটকে লম্বা করছে, একটা হাইটকে বেটে করছে। মানে প্যাটার্নাল ক্রোমোজোম থেকে যেটা পেয়েছে সেটা হাইট লম্বা, এটা বেটে করছে। প্যাটার্নাল সাইড থেকে যে ক্রোমোজোমটা পেয়েছে তার আই কালারটার মানে ব্ল্যাক আই কালারের জন্য রেসপন্সিবল, এটা হয়তো ব্লু আই কালারের জন্য রেসপন্সিবল। এটাকে বলা হচ্ছে অ্যালিল। মানে দুটো বিপরীত বৈশিষ্ট্য পূর্ণ মানে জিন, সেটা একটা ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে যখন অবস্থান করে সমস্ত ক্রোমোজোমের, তখন তাকে বলা হচ্ছে অ্যালিল। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম কি, হোমোলোগাস ক্রোমোজোম, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, এই টার্মগুলো জিনোম কি, জিন কি, লোকাস কি এবং অ্যালিল কি। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে হোমোজাইগাস, হেটেরোজাইগাস আর হেমিজাইগাস। হোমোজাইগাস কি? হোমোজাইগাস হচ্ছে দুটো গ্যামেট, এর আগে দেখালাম মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট ফিউজ করছে। এই দুটো গ্যামেটের মিলনের পরে জাইগোটে সমসমস্ত ক্রোমোজোম যখন থাকে, সেই সমসমস্ত ক্রোমোজোম একটা ম্যাটার্নাল সাইড থেকে এসছে, একটা প্যাটার্নাল সাইড থেকে এসছে, বাবার থেকে এসছে, মায়ের থেকে এসছে। ঠিক আছে, সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে উপস্থিত জিন যখন একই বৈশিষ্ট্য প্রকাশ করে, মানে এইখানকার জিন আর এখানকার জিন, ধরো চোখের রং প্রকাশ করছে, দুটোর ক্ষেত্রেই চোখের রং কালো, আমরা কালোটাকে বড় হাতের বি দিয়ে দেখাচ্ছি, দুটো ক্ষেত্রেই চোখের রং কালো, মানে মায়ের চোখের রংটাও কালোই প্রকাশ করছে, বাবার চোখের রংটাও কালোই প্রকাশ করছে। একই লোকাসে অবস্থিত দুটো জিন মানে অ্যালিল যখন একই বৈশিষ্ট্য নির্ধারণ করে, এ যদি নীল মানে এইটা যদি এই জিনটার দুটোই আই কালারের জন্য রেসপন্সিবল, কিন্তু এ যদি নীল আই কালারের জন্য রেসপন্সিবল, এ কালো আই কালারের জন্য রেসপন্সিবল, তো সেটা নয়। এও কালো আই কালারের তৈরি করছে, এই জিনটাও কালো আই কালার নির্ধারণ করছে, তাহলে দুটো একই বৈশিষ্ট্য নির্ধারণ করছে, তাকে বলা হচ্ছে হোমোজাইগাস, মানে সেম অ্যালিল। হোমোলোগাস ক্রোমোজোমে গ্যামেট গঠনের গ্যামেটের দুটো গ্যামেটের মিলনের ফলে যখন জাইগোটের মধ্যে অবস্থিত হোমোলোগাস ক্রোমোজোমের লোকাসে অবস্থিত জিনদ্বয় যখন সেম অ্যালিল, তাদের মধ্যে অ্যালিলটা সেম অ্যালিল, সম অ্যালিল থাকে, আইসো একই রকম চারিত্রিক বৈশিষ্ট্য, ফিনোটাইপিক বৈশিষ্ট্য প্রকাশ করছে, তখন তাকে বলা হয় হোমোজাইগাস। ঠিক আছে, হোমোজাইগাস মানে এও কালো রং চোখের জন্য নির্ধারণ করছে, এও কালো রং চোখের জন্য নির্ধারণ করছে। আর হেটেরোজাইগাস কি? আমি বললাম এই দুটো গ্যামেটের মিলনের ফলে জাইগোট হলো, জাইগোটের মধ্যে হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের একই লোকাসের মধ্যে উপস্থিত জিন মানে অ্যালিল, অ্যালিলগুলো যদি সেম অ্যালিল না হয়ে ডিফারেন্ট অ্যালিল হয়, মানে একই বৈশিষ্ট্য প্রকাশ করছে, এও আই কালার প্রকাশ করছে, এও আই কালার প্রকাশ করছে, কিন্তু এ কালো আর এ নীল চোখের রং নির্ধারণ করছে। এখানে দুজনেই কালো চোখের রং বা দুজনেই নীল চোখের রং নির্ধারণ করছিল, মানে দুটো অ্যালিল সেম বৈশিষ্ট্য নির্ধারণ করছে। আর এখানে একই লোকাসে, হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে উপস্থিত জিনদ্বয় মানে অ্যালিল, তারা ডিফারেন্ট বিপরীত বৈশিষ্ট্য প্রকাশ করছে। মানে দুটোই আই কালার, এমন নয় যে একটা আই কালার একটা হাইট প্রকাশ করছে, দুটোই আই কালার প্রকাশ করছে, কিন্তু একজন কালো রঙের আই কালার নির্ধারণ করছে, একজন নীল রঙের আই কালার নির্ধারণ করছে। এটাকে বলা হয় হেটেরোজাইগাস। এটাকে আমরা কালোটাকে যদি ক্যাপিটাল বি আর এটাকে স্মল বি দিই, তাহলে এদের হবে এই বি বি,
আর এই দুটোকেই যদি আমরা কালোটাকে যেহেতু কালো কালার আই কালারটাকে ক্যাপিটাল বি ধরেছি, যেহেতু দুটোই আই কালার কালো সেহেতু দুটো ক্যাপিটাল বি। এখানে দুটোই আই কালার ব্লু হলে দুটো স্মল বি হতো। হোমোজাইগাসের ক্ষেত্রে আইদার দুটো ক্যাপিটাল বি অর স্মল বি। এটা আমরা বি না লিখে অন্য কিছু লিখতে পারি, হাইটের ক্ষেত্রে টি করতে পারি, লম্বা বেটে আমি এটা বি দিয়ে আই কালার করেছি। এবার আমরা কয়েকটা দেখব জিনিস। কি দেখব না, যদি দুজন হোমোজাইগাস প্যারেন্ট মানে হোমোজাইগাস প্যারেন্টের মধ্যে যদি ক্রস হয় তাহলে তাদের অফস্প্রিংরা কেমন হবে। হোমোজাইগাস বিবি, ব্ল্যাক আই আর ব্লু আই, এটা বাবা এটা মা, এদের মধ্যে ক্রস হলো, কি হবে? ক্রস হয়ে এটা হেটেরোজাইগাস, এটা হেটেরোজাইগাস, এটা হেটেরোজাইগাস, এটা হেটেরোজাইগাস। তাহলে তাদের যদি হোমোজাইগাস এবং হোমোজাইগাস প্যারেন্টসের মধ্যে যদি ক্রস করে তাহলে তাদের যদি সন্তান হয় সেই সন্তানদের সম্ভাবনা হবে হেটেরোজাইগাস হওয়ার। ঠিক আছে, তাদের যে মধ্যে যে এই জাইগোটের মধ্যে যে হোমোলোগাস ক্রোমোজোমটা হবে সেই হোমোলোগাস ক্রোমোজোমের এই দুটো লোকাসে কিন্তু আলাদা আলাদা অ্যালিল থাকবে, দুটো লোকাসে আলাদা আলাদা অ্যালিল থাকবে। ঠিক আছে, তাহলে বাচ্চাগুলো সবই হবে হেটেরোজাইগাস। এরপরে আরেকটা প্রবলেম, বোথ প্যারেন্টস হেটেরোজাইগাস, দুটো প্যারেন্টসই হেটেরোজাইগাস। মানে প্যারেন্টসদের যে হোমোলোগাস ক্রোমোজোম তাতে একটা ছিল অ্যালিল ছিল ব্ল্যাক চোখের জন্য নির্ধারণ করছিল, একটা ব্লু চোখ। ঠিক আছে, তাদের মধ্যে যদি ক্রস করানো হয় দেখা যাবে 4 জনের মধ্যে একজন কালো চোখের মানে বৈশিষ্ট্য বহন করবে, একজন নীল চোখের বৈশিষ্ট্য বহন করবে, আর 2 জন হেটেরোজাইগাস হবে। তাহলে 2 জন হবে হোমোজাইগাস, 2 জন হবে হেটেরোজাইগাস। তাহলে এদের বাচ্চাদের মধ্যে 50% হবে হোমোজাইগাস আর 50% হবে হেটেরোজাইগাস। ঠিক আছে, 50% এই 2 জন হচ্ছে হেটেরোজাইগাস আর এই 2 জন হোমোজাইগাস। তাহলে 2 জন হেটেরোজাইগাস প্যারেন্টসের মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে বাচ্চাগুলোর 4 জনের মধ্যে 50% সম্ভাবনা থাকবে হেটেরোজাইগাস হওয়ার আর 50% হবে হোমোজাইগাস। এরপরে আর একটা কি, আরেকটা হচ্ছে 2 জন হোমোজাইগাস, দুটোই হোমোজাইগাস কিন্তু আলাদা আলাদা। একটা মানে বাবার দেখা যাচ্ছে ব্ল্যাক আই, মায়ের ব্লু আই, সেক্ষেত্রে যদি ক্রস করাই একজন হেটেরোজাইগাস, আগের দুটো করলাম, দুটো হোমোজাইগাস। ঠিক আছে, দুটো হোমোজাইগাস করলাম, একজন হোমোজাইগাস একজন হেটেরোজাইগাস করলাম, এই 2 জন হোমোজাইগাস করলাম একটাতে, আর তারপরেরটাতে 2 জন হেটেরোজাইগাস করলাম, তারপরেরটাতে একজন হেটেরোজাইগাস একজন হোমোজাইগাস। তাহলে কি করলাম? প্রথমে করলাম 2 জন হোমোজাইগাস প্যারেন্টস, তারপরে করলাম 2 জন হেটেরোজাইগাস, বোথ প্যারেন্টস হেটেরোজাইগাস, তারপরে একজন প্যারেন্টস হেটেরোজাইগাস একজন প্যারেন্টস হোমোজাইগাস। একজন প্যারেন্টস হেটেরোজাইগাস বলে দুটো আলাদা অ্যালিল, সেম অ্যালিল নয়, আর এদের সেম অ্যালিল। এদের যদি ক্রস করাচ্ছি তাহলে 50% হচ্ছে হোমোজাইগাস। ঠিক আছে, আর 50% চাইল্ড হচ্ছে হেটেরোজাইগাস। 50% চাইল্ড হোমোজাইগাস আর 50% চাইল্ড হেটেরোজাইগাস। এইভাবে ক্রসটা যদি করাই তাহলে এটা পাবো। তাহলে আমরা 3 রকম এখান থেকে পেতে পারি। 2টো হোমোজাইগাস প্যারেন্টসের মধ্যে ক্রস করালাম, একজন হোমোজাইগাস একজন হেটেরোজাইগাস, আর বোথ প্যারেন্টস আর হেটেরোজাইগাস। এই 3টে কন্ডিশন আমরা দেখলাম। এরপরে যে টার্মটা পাবো সেটা হচ্ছে হেমিজাইগাস। হেমিজাইগাস কি? মানুষের ক্রোমোজোমের মধ্যে
যেগুলো অটোজোম, সেগুলো সব হোমোলোগাস থাকে। কিন্তু মেলদের ক্ষেত্রে XY সেক্স ক্রোমোজোমটা, এরা কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম নয়। হোমোলোগাস ক্রোমোজোমের সময় আমার এটা বলা উচিত ছিল, এরা হোমোলোগাস ক্রোমোজোম নয়, এক্সেপশনাল। এ কিন্তু দুটো অ্যালিল বৈশিষ্ট্য প্রকাশ করছে না, এর প্রয়োজনীয় দুটো অ্যালিল থাকছে না। এই একটা অ্যালিলই, এর করসপন্ডেন্স অ্যালিলটা থাকছে না, একটা অ্যালিল দিয়ে বৈশিষ্ট্য, একটি জিন দিয়ে বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাহলে হেমি কথার অর্থ হচ্ছে, হোমো কথার অর্থ সেম, হেটেরো কথার অর্থ ডিফারেন্ট, আর হেমি কথার অর্থ হাফ। এখানে হাফ জিন একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করছে, মানে এতক্ষণ দুটো বিপরীত জিন বা দুটো সম জিন বৈশিষ্ট্য প্রকাশ করছিল, এক জোড়া জিন, এখন একটা মাত্র জিন বৈশিষ্ট্য প্রকাশ করছে। হেমি কথার অর্থ হাফ। এখানে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য সমস্ত ক্রোমোজোমে দুটো জিন থাকে, কিন্তু কখনো যদি প্রয়োজনীয় দুটো জিন না থেকে একটা মাত্র জিন দ্বারা বৈশিষ্ট্য প্রকাশ পায়, অর্থাৎ হাফ অফ অ্যালিল দ্বারা বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাকে বলা হচ্ছে হেমিজাইগাস। এখানে এক্সাম্পল হচ্ছে মানুষের ক্ষেত্রে পুরুষ মানুষের ক্রোমোজোমের বিন্যাস 44A প্লাস XY। ওয়াইটা ক্রোমোজোমের জিনগুলো হেমিজাইগাস অবস্থায় থাকে, মানে এ কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না। এরপরে দুটো জিনিস আছে, প্রকট আর প্রচ্ছন্ন, ডমিনেন্ট আর রিসেসিভ। এবার এই বংশগত চরিত্র দেখার সময় দেখা যাচ্ছে দুটি গুণের মধ্যে, এই যে এই দুটো গুণ, একটা ব্ল্যাক আই, একটা রেড ব্লু আই, এই দুটো গুণের মধ্যে যে জীবটা তৈরি হচ্ছে ফার্স্ট জেনারেশনে, তার মধ্যে যে গুণটার বাহ্যিক প্রকাশ পাচ্ছে সেটাকে বলছে প্রকট গুণ, ঠিক আছে? আর যে গুণটার উপস্থিতি প্রকাশ পাচ্ছে না, এর উপস্থিতি দ্বারা সাপ্রেসড হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন গুণ। যেমন মটর গাছের লম্বা বৈশিষ্ট্যটা, যেটার জিন ক্যাপিটাল টি ধরে নিই যদি, সেই জিনটা প্রকাশ পায় পরবর্তী জেনারেশনে, তাহলে এটা প্রকট গুণ। আর যেটা খর্বাকৃতি ইয়ের জন্য দায়ী, মটর গাছ খর্ব কাণ্ড হওয়ার জন্য দায়ী, সেই জিনটা কিন্তু প্রকাশ পাচ্ছে না। ওই ক্যাপিটাল টি বা লম্বা আকৃতি হওয়ার জন্য যে জিনটা দায়ী, তা দ্বারা এই জিনটা সাপ্রেসড হচ্ছে, এটাকে বলছে প্রচ্ছন্ন গুণ। ঠিক আছে, এই টার্মগুলো জানাটা প্রয়োজন এর পরবর্তীকালে। এর পরবর্তীতে আমরা প্রকরণের টাইপসগুলো পড়বো এবং মেন্ডেলের বিভিন্ন পরীক্ষাগুলো কি, এক মটর গাছের ওপর পরীক্ষা করেছিলেন, কেন করেছিলেন, এসব বিষয় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।